ভারতের উত্তরপ্রদেশের নয়ডার সত্য ঘটনা। শহর থেকে একের পর এক বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কারোর কোনো হেলদোল নেই, কারোর কোনো মাথা ব্যথা নেই। সাধারণ মানুষের জীবনের কোনো দাম নেই কলুষিত সমাজের এই সিস্টেমে। বড় বিজনেসম্যানের সন্তান নিখোঁজ হলে একরকম ট্রিটমেন্ট, আর গরিবের বাচ্চা হারিয়ে গেলে আর এক রকম। সমাজের এই জঘন্য বৈপরীত্যের নির্লজ্জ বহিঃপ্রকাশ সর্বত্র দেখা যায়। 2006 সালে উত্তরপ্রদেশের নয়ডায় ঘটা জঘন্য যৌন নির্যাতন আর ক্যানিবালিজম, মানে মানুষের মাংস ভক্ষণ করা, মৃতের সঙ্গে বিকৃত যৌনাচার, আর একের পর এক স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের গায়েব হয়ে যাওয়ার সত্য ঘটনার উপর নির্মিত মুভি সেক্টর 36 এর কাহিনী এক্সপ্লেন করতে চলেছি আজকের ভিডিওতে। তো প্রিয় বন্ধু, চলুন শুরু করা যাক। সিনেমা শহর প্রেজেন্টস দ্য স্টোরি অফ সেক্টর 36। কাহিনীর শুরুতে এক বিশাল লাক্সারি বাংলো বাড়িতে দামি গাউন পরে প্রেম নামে এক ব্যক্তিকে দেখা যায়, যে সোফায় বসে বসে কেবিসি দেখছে, কন বনেগা ক্রোরপতি। এমন সময় তার মোবাইলে তার বউয়ের কল আসে। সে তার মেয়ে ভালো আছে কিনা জানতে চায়, মেয়ের জ্বর কমেছে কিনা জিজ্ঞাসা করে, আর তার বউকে ডাক্তার কি বলেছে সেটা জানতে চায়। কথা বলতে বলতে এইমাত্র ড্রিঙ্কের সাথে খেয়ে শেষ করা গাদা গাদা মাংসের হাড় সমেত ডিশটা কিচেন সিঙ্কে নিয়ে গিয়ে ওয়াশ করতে থাকে। হাড়গুলো গুছিয়ে একদিকে রেখে দেয়। তারপর কথা বলতে বলতে বাইরে এসে বলে, ঠিক আছে, নিজের খেয়াল রেখো, টাকা পাঠিয়ে দিয়েছি, কিছুদিন পরে তোমরা পেয়ে যাবে, কিছুদিন পরে আমি গ্রামে ফিরবো, আই লাভ ইউ বলে একটা কিস করে সে কলটা কেটে দেয়। তারপর রেডিও অন করে গান শুনতে শুনতে চিল মুডে সে ছাদে যায়। তারপর ছাদের একটি বাথরুমে গিয়ে ঢোকে, আর সেখানে স্কুল ইউনিফর্মে থাকা এক কিশোরী মেয়ের কাছে যায়। মেয়েটি অচেতন অবস্থায় পড়ে আছে। সে মেয়েটির পা থেকে টেনে টেনে জুতো মোজা খুলতে থাকে। তারপর এক ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে মেয়েটির পায়ের দিক থেকে টুকরো টুকরো করে পুরো বডিটা কেটে ফেলে। এরপর কি করে সেটা এইখানে আর দেখানো হয় না, এটা কাহিনীতে আগে জানা যাবে। সিন শিফট হয় আর রামচরণ পান্ডেকে দেখা যায়। সে ঠাকুরের পুজো করছে, আর সেখানে আইজ্যাক নিউটনের ছবিও আছে। সে তার বাবা কালীচরণ পান্ডেকে প্রণাম করছে। এখানে তার ছোট মেয়ে আর বউকে দেখা যায়। রামচরণ পূজা করতে করতে নিজের মনে কথা বলে চলেছে। সে বলতে থাকে, আমার বাবা কালীচরণ পান্ডে সংস্কৃতে পণ্ডিত ব্যক্তি ছিলেন। তিনি প্রায়ই বলতেন 1686-তে পৃথিবীর সবথেকে বড় মূল মন্ত্র দিয়ে গেছেন আইজ্যাক নিউটন, যে মন্ত্র মানুষ, প্রকৃতি, পশু পাখি সবার উপর প্রযোজ্য। গতিবিদ্যার তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান আর বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া আছে। যা কাজ মানুষ করবে তার কোনো না কোনো প্রতিক্রিয়া তার জীবনে আসবেই। সে পুজো সেরে তার বউকে আশীর্বাদ করে আর মেয়েকে বাইকের পেছনে বসিয়ে স্কুলে রাখতে যায়। এরপর সে তার পুলিশ থানায় গিয়ে ঢোকে। সেখানে একটা বড় বোর্ডে নিখোঁজ লোকজনের পোস্টার লাগানো আছে। এদের মধ্যে বেশিরভাগই কিশোর কিশোরী। রামচরণ আসলে পুলিশ অফিসার, আর সে নিউটনের তৃতীয় সূত্রকে সিস্টেমের মধ্যে সেট করে দিয়েছে। সে বলতে থাকে, রাবণ সীতামায়ের অপহরণ করেছে, আর তার পরিণাম লঙ্কাকাণ্ড। ধৃতরাষ্ট্র মোহে এতটা নিমজ্জিত ছিল যে যার ফলে মহাভারত হয়ে গিয়েছিল। তার মতে পুলিশ বিভাগে যে পরিমাণে করাপশন চলছে তার সাথে সে নিজেকে সেট করে নিয়েছে। সিস্টেমের এগেনস্টে গিয়ে সে সততার সাথে ডিউটি করে না, বরং চরম করাপশনে তার ডিউটি চালিয়ে যায়, একজন করাপ্ট সাধারণ পুলিশ অফিসারের মতো। তার মতে এটাই সিস্টেম, এর এগেনস্টে কিছু করতে যাওয়া মানেই ফেঁসে যাওয়া। থানায় ঢুকেই সে থানায় আটকে রাখা একজনের চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে ভেতরে যেতেই একজন একটা মিষ্টির প্যাকেট উপহার দেয়, মানে মিষ্টির প্যাকেটে রাখা গোছা গোছা টাকার বান্ডিল। এই মিষ্টি পেয়ে থানা, পুলিশ থেকে শুরু করে নেতা মন্ত্রী সব ম্যানেজ হয়ে যায়। রামচরণ টাকা ভর্তি প্যাকেটটা নিয়ে আটকে রাখা ছেলেগুলোকে চটথাপ্পড় দিয়ে আর বকাঝকা করে ছেড়ে দেয়, মানে তাদের সব অপরাধ এখন মাফ হয়ে গেল। এরপর সে তার ঘরে গিয়ে ঢোকে আর মেঝেতে বেরিয়ে আসা এক আরশোলাকে জুতো দিয়ে পিষে মারতে থাকে আর বলে, আরশোলা যতই বডি বানাক, জিত সবসময় জুতোরই হয়। বলতে বলতে সে চেয়ার টেনে বসে পড়ে আর তার অপেক্ষায় থাকা এক নিখোঁজ কিশোরী মেয়ের বাবাকে বলে, আপনি অবহেলা করেছেন তাই আপনার মেয়ে নিখোঁজ হয়ে গেছে, যেমন অ্যাকশন তেমন রিয়াকশন। লোকটি কাঁদো কাঁদো গলায় বলে, স্যার আজ ওর জন্মদিন ছিল, আর ও আজ 15ই পা দিত, পড়াশোনায় মেধাবী ছিল, মাকে বলেছিল সে ফার্স্ট হলে তাকে টিভি কিনে দিতে হবে। রামচরণ নির্বিকার চিত্তে মাথা নাড়ে, আর এই ব্যক্তি মানে মণ্ডলবাবু বলে, স্যার অনেকদিন ধরে নিখোঁজ স্যার আমার মেয়ে, প্লিজ স্যার এফআইআর রেজিস্টার করে নিন। রামচরণ বলে, মণ্ডলবাবু শোনো, আমার কথা শোনো, এই রাজীব ক্যাম্পের বস্তি থেকে বাচ্চা তো আজ নতুন করে গায়েব হচ্ছে না, এই রকম তো বছরের পর বছর ধরে চলে আসছে। আমরা ওদের খুঁজে বের করি, তারপর আবার গায়েব হয়ে যায়, তারপর আবার খুঁজে বের করি, আবার গায়েব হয়ে যায়। এই খোঁজাখুঁজির চক্করে আমরা তো পুলিশ অফিসারের থেকে পিটি উষা হয়ে গেছি। তুমি এক কাজ করো বলে তার গাদা গাদা ঘুষের টাকা থেকে কিছু টাকা ওই লোকের পকেটে দিয়ে বলে, এই নাও, বাচ্চার জন্মদিন সেলিব্রেট করো যাও, আর মেয়ের নিখোঁজ পোস্টারটা বোর্ডে টাঙিয়ে দিয়ে যাও, আমরা ঠিক খুঁজে বের করবো, এফআইআর এর দরকার নেই বলে কোনো এফআইআর রেজিস্টার না করে তাকে সে পাঠিয়ে দেয়।
লোকটি যখন তার মেয়ের মিসিং পোস্টারটা আটকে দেয় তখন সে মেয়েটিকে স্কুল ইউনিফর্মে দেখা যায়। এ সেই মেয়ে যাকে প্রথম দৃশ্যে প্রেম নামে সেই শয়তানের ছাদের বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল, যাকে সে ধর্ষণ করে টুকরো টুকরো করে কেটে ফেলেছে। এভাবে কোনো তদন্ত ছাড়াই এক বাবার আদরের মেয়ে দুনিয়া থেকে অত্যাচারিত হয়ে ভ্যানিশ হয়ে গেল। পরের সিনে ওই রাজীব ক্যাম্পের এলাকাটা দেখানো হয়, যেটা ভীষণ ঘিঞ্জি একটা এলাকা। বেশিরভাগই সেখানে গরিব মানুষের বাস, বাড়িগুলো সব গায়ে গায়ে লেগে থাকে। এখানে একটা গলিতে গাড়ির টায়ারকে উইকেট বানিয়ে কিছু বাচ্চা ক্রিকেট খেলছে। খেলতে খেলতে বলটা গিয়ে পড়ে একটি ড্রেনে। এই রাজীব ক্যাম্পের পাশেই আছে সেক্টর 36, যেটা একটি অভিজাত এলাকা। সেখানে ধনী লোকেদের বাস। আর এই ক্যাম্পে বেশিরভাগই পরিযায়ী শ্রমিক, বিভিন্ন মিস্ত্রি আর গরিব কাজের লোকেদের ভিড়। কোনো রকমে এরা দিন গুজরান করে। আর ওই সেক্টর 36-এর ধনী লোকেদের বড় বড় বাংলো থেকে আবর্জনা এই দিকের কলোনির এই ড্রেনগুলোতে ফেলা হয়। একটি বাচ্চা যার নাম আলী, সে ওই বলটি কুড়াতে গিয়ে একটি বাচ্চার আধপোড়া হাত খুঁজে পায়। ছেলেটি হাতটি উঠিয়ে নিয়ে আসে আর সেটা দেখে ওই এলাকায় ভিড় জমে যায়। তখন সেখানে দুই পুলিশ কনস্টেবল আসে আর এসে তারা তর্ক শুরু করে। একজন বলে এটা লেঙ্গুরের হাত, আরেকজন বলে আরে না না এটা বাঁদরের হাত। তখন আরেকজন বলে আরে বাঁদর আর লেঙ্গুর তো বোধহয় একই। এর মধ্যেই সেই পুলিশ এসআই রামচরণ পান্ডে সেখানে আসে। তারা সবাই ভালোভাবে জানে এটা কোনো বাচ্চার হাত, কিন্তু সে তো তদন্তের ঝামেলায় যেতে চায় না, তাই সে এটা অন্যভাবে ম্যানেজ করে, যেমন করে একজন করাপ্ট পুলিশ অফিসার করে থাকে। আরে পুলিশের কাজ তো তোমরা সহজ করে দিয়েছো, কে খুঁজে বের করেছে এটা? ওই বাচ্চাটা তখন সামনে আসে আর রামচরণ বলে তুমি খুব ভালো কাজ করেছো বলে সে বাচ্চাটাকে একটি 100 টাকার নোট দেয় আর বলে সবাই হাততালি দাও। সবাই তখন হাততালি দেয়, মানে ওই হাতটা তারা এখন বাঁদরের হাত বলে চালিয়ে দেবে আর কেসটা ক্লোজ করে দেবে। এটাই হচ্ছে এদের কেস সলভ করার স্টাইল। সাধারণ মানুষের জীবনের মূল্য এদের কাছে এক কানা করিও না। এরপর একটি বড় বাংলো দেখা যায়, যার একটা কাঁচ একটু ভাঙা। পান্ডে ওদিকে দেখে, তার মনে হয় কেউ যেন সেখান থেকে সবকিছু দেখছে। আর সত্যি সত্যি সেই বড় বাংলোর ওই কাঁচের ফাঁক দিয়ে প্রেম এইসব তামাশা দেখছিল আর হাসছিল। এই বিশাল বাংলোটা আসলে বলবীর সিং বাস্সি সাহেবের, আর এখানেই প্রেম পরিচারকের কাজ করে। পরের দৃশ্যে সেই বাচ্চাকে দেখা যায় যে বলটি কুড়িয়েছিল। সে তার ভাইয়ের সঙ্গে বসে বসে টিভি দেখছে, আর তার বাবা দেরি করে সেদিন ঘরে আসে। তার বাবা একজন সিকিউরিটি গার্ড, আর সে ডিম আনতে ভুলে গেছে, তাই সে তার ছেলে আলীকে ডিম আনতে পাঠায়। আলী তখন বস্তির পেছনের শর্টকাট রাস্তা দিয়ে ডিম আনতে যায়। আলী একটু এগোতেই তাকে চাদর মুড়ি দিয়ে একজন ডাকে। আলী তার কাছে যায়, তখন দেখা যায় সেই লোকটার কেউ না, চাদর মুড়ি দিয়ে বসে আছে প্রেম। সে দুটো চকলেট বার করে আর আলীকে সে দুটো নিতে বলে। আলী সেই চকলেট দুটো পেয়ে খুব খুশি হয়ে ওগুলো দেখতে থাকে। আর তখনই পেছন থেকে প্রেম তার মুখে কাপড় চাপা দিয়ে ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে দেয়। সেই বাচ্চাটিকে নিয়ে সে বাস্সি সাহেবের ঘরে চলে যায়। তারপর দেখা যায় প্রেম খালি গায়ে আন্ডারওয়্যার পরে আছে, আর সেই বাচ্চাটাকে সে খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। সে বাচ্চাটা তখন বলছে আমার আব্বুর কাছে বন্দুক আছে, আমাকে ছেড়ে দাও, না হলে আমি আব্বুকে সব বলে দেবো আর আব্বু বন্দুক দিয়ে তোমাকে মেরে দেবে। প্রেম তখন হাসতে হাসতে বলে আরে এসব ঘটনা সিনেমায় হয়, বাস্তবে নয়। তুই কে, কি তোর পরিচয়? তোর মতন আলী 10-15টা গায়েব হয়ে যায়, কারোর কিচ্ছু ফারাক পড়ে না। তোর বাবা সিকিউরিটি গার্ড, এরকম একটা সিকিউরিটি গার্ডের বাচ্চা নিখোঁজ হয়ে গেলে পুলিশ কিছুদিন খোঁজ খবর করে ফাইল ক্লোজ করে দেবে, কারোর কিচ্ছু যাবে আসবে না। আর তোর বাবা তোর মায়ের উপরে আবার উঠবে, আবার একটা আলী তৈরি হয়ে যাবে। তারপর সে বড় হবে, তার বিয়ে হবে, সে তার বউয়ের উপরে উঠবে, আবার 4-5টা আলী তৈরি হয়ে যাবে। এরকম অনেক তৈরি হয়, অনেক হারিয়ে যায়। কিছুদিন খোঁজ খবর করে সবাই চুপ করে যায়, কিছুদিন ছবিতে টাঙানো থাকে, লোকে কিছুদিন মনে রাখে, তারপর সবাই ভুলে যায়। তুই কোনো বড় অফিসারের ছেলে যদি হতি তাহলে আমার কিছু ফারাক পড়তো। তোর মতো বাচ্চারা তো গায়েব হতেই থাকে, তোরা জন্মেছিস তো গায়েব হওয়ার জন্যই। কিছুদিন তো ছবি টাঙানো থাকবে, তারপর সেটাও কোন কোনায় পড়ে থাকবে, তারপর সেটাও হারিয়ে যাবে। তোদের মতো বাচ্চাদের মূল্য এটুকুই। কথা বলতে বলতে প্রেম আলীর হাতের বাঁধনটা খুলে দেয় আর বলে তোর এখন কিছু কাজ আছে, তার আগে তোকে আমি ভালো করে আদর করব। বাঁধন খোলা পেয়ে আলী ছটফট করতে থাকে, আর তখনই প্রেম তাকে দেওয়ালে মাথাটা ঠুকে দেয়। আলী তখন অজ্ঞান হয়ে সেখানে বসে পড়ে, আর তার সামনে বসে প্রেম হাসতে থাকে। সিন শিফট হয় আর 1983-র চম্বা বলে একটা জায়গা দেখানো হয়। এক দরিদ্র পরিবারে একটি ঘরের একটা কোণে একটা বাচ্চা ভয়ে গুটিসুটি হয়ে বসে আছে, আর তার মামা খাবার থালা হাতে সেখানে আসে আর বলে এই প্রেম এটা খেয়ে নে, ডাল ভাত আছে, জানি তোর চিকেন পছন্দ, আচ্ছা কাল বানিয়ে দেবো, আজ এটা খেয়ে নে। বলে তাকে সে খুব খারাপ ভাবে টাচ করতে থাকে। বাচ্চাটি এই মামাকে দেখে খুব ভয়ে সিঁটিয়ে যায়। পরের সিনে দেখা যায় সেই বাচ্চাটি তার মামার সঙ্গে
তার খাসির মাংসের দোকানে কাজ করছে। এটা তার মামার দোকান, সে এখানে কাজ করে। আর রাতের বেলায় মাংস বিক্রি করে তার মামা দোকানের শাটার বন্ধ করে দেয়। আর প্রেমকে বলে, এবার তোর মামার সেবা করার টাইম হয়ে এলো বলে সে তার সঙ্গে খারাপ কাজ করা শুরু করে দেয়। বাচ্চাটি অসহ্য যন্ত্রণায় তখন তার হাতের কাছে থাকা ছুরিটা উঠিয়ে তার মামার পায়ে মেরে দেয়। আর তারপর প্রচন্ড বিরক্ত হয়ে একের পর এক চপারের কোপ দিতেই থাকে যতক্ষণ না তার মামার দেহটা টুকরো টুকরো হয়ে যায়। তারপরে সে সেই টুকরোগুলো কেটে আলাদা করে দেয়। তার মাংস কাটার অভ্যেস থাকায় সে তার মামার দেহটা টুকরো টুকরো করে কেটে ফেলে। এরপরে সিন শিফট হয় আর প্রেজেন্টের প্রেমকে দেখানো হয়। সে মাংস কাটতে কাটতে তার বউয়ের সঙ্গে কথা বলছে। এমন সময় অন্য একটি ছোট ফোনে ছোটালালা নামে এক কম্পাউন্ডার তাকে কল করে। তখন প্রেম ফ্রিজ থেকে একটি কন্টেনার বের করে সেই লোকটির হাতে দেয় আর বলে, একেবারে ফ্রেশ মাল আছে, আসলে এর মধ্যে আছে কোনো বাচ্চার লিভার, আর ওই লোকটি এগুলো নিয়ে গিয়ে অন্য কোথাও বিক্রি করে। লোকটি প্রেমকে জিজ্ঞাসা করে, এত টাকা তুই করবি কি? প্রেম তখন বলে, অন্য বড় লোকরা যা করে তাই করব। আমার মেয়েকে ভালো স্কুলে পড়াবো, বউয়ের সঙ্গে হানিমুনে যাব, বড় বাংলো বানাবো। আরে টাকাই সব রে ভাই, টাকাই ভগবান, তুই তো এসব কিছু টাকার জন্যই করছিস। ওই লোকটি তখন সেখান থেকে চলে যায়। এরপর প্রেম ছাদের ওপরে সেই ছোট্ট বাথরুমে যায় আর সেখানে পড়ে থাকা বডি পার্টসগুলো আলাদা করতে থাকে আর আলাদা আলাদা করে তাদের প্যাকেটে ভরতে থাকে আর সেইগুলো সে ডাস্টবিনে ফেলে দেয়। আর ওই বাথরুমে লেগে থাকা রক্ত আর নোংরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেয়। এরপর হরিয়ানার কার্নালে একটি দৃশ্য দেখানো হয়। একটি বিশাল বাংলো বাড়ি দেখা যায়, যার ভেতরে সেই বলবীর সিং বাস্তি সাহেবকে দেখা যায়। এ একজন বড় বিজনেসম্যান, যার সেক্টর 36 এর বাংলোয় প্রেম পরিচারকের কাজ করে। আর সে যখন বিভিন্ন বিজনেস ট্রিপের জন্য বাইরে থাকে তখন তার বাংলোয় প্রেম তার গাউন পরে তার বাড়িতে মালিকের মতো থাকে। এখন এই বাংলো বাড়িতে দেখা যায় বাসি তার নাতনিকে ড্রেস চেঞ্জ করে দেওয়ার নামে খারাপভাবে স্পর্শ করতে থাকে। বাচ্চাটা বারবার বলতে থাকে যে আমার কাপড় খোলো না, আমার মাকে ডাকো। তখনই সেখানে তার দাদি চলে আসে আর বাসি তখন তাকে বলে, আরে ও রেডি হচ্ছে না। তখন তার দাদি বলে, আরে ঠিক আছে তুমি যাও, আমি দেখছি। তারপর দেখা যায় তারা নিচে আসে আর ওই বাচ্চার জন্মদিনের পার্টি শুরু হয়। বাসির আচরণ দেখে বোঝা যায় না যে সে একটু আগেই দুষ্কর্ম করছিল। এই অনুষ্ঠানের মাঝেই বাসির ফোনে একটি কল আসে। বাসি তখন পার্টিতে আসা মেয়েদের দিকে কামার্ত দৃষ্টিতে তাকাতে তাকাতে সেই লোকটির ফোনে বলে, কাল চুমকিকে রেডি রাখিস। আসলে সে চুমকির সঙ্গে ফুর্তি করার জন্য তাকে রেডি করতে বলছে। অন্যদিকে তখন চুমকিকে দেখা যায় সে শাড়ি ব্লাউজ পরে আয়নায় নিজেকে দেখছে। সে তৈরি হচ্ছে দুর্গা উৎসবে যাওয়ার জন্য। আর তার মা সেখানে আসে আর বলে, তোমরা তাড়াতাড়ি করো, এখনো রেডি হওনি কেন? তার বাবা কিছু ছবি টেবিলে সাজিয়ে দেখছিল। এরপর তারা সকলে দুর্গা মণ্ডপে যায় আর সেলিব্রেট করা শুরু করে। এমন সময় দেখা যায় চুমকির ফোনে কারো কল আসে। চুমকি বাইরে আসে আর ফোনে কথা বলতে থাকে। অন্যদিকে প্রেমকে দেখা যায় নতুন একটি বাচ্চাকে আবার মুখে রুমাল চাপা দিয়ে তুলে নিচ্ছে। ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে বাচ্চাটিকে সে কোলে নিয়ে বাজেভাবে স্পর্শ করতে করতে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠতে থাকে। তারপর দেখা যায় সে মাটি খুঁড়ে কিছু পুঁতে ফেলছে আর ওই এলাকার প্রাচীরে একের পর এক বাচ্চার মিসিং পোস্টার দেখা যায়। এরা সবাই নিখোঁজ হয়ে গেছে। পরের সিনে সেই পুলিশ ইন্সপেক্টর রামচরণ পান্ডেকে দেখা যায়। সেও তার পরিবারের সাথে একটি মেলায় যাত্রা পালার জন্য রেডি হচ্ছে। ওই মেলায় আয়োজিত একটি যাত্রায় রামচরণের পার্ট আছে আর তার বউ আর মেয়ে দর্শক আসনে গিয়ে বসে। যাত্রাপালা শুরু হয়ে যায় আর সবাই সেটা মজা করে উপভোগ করতে থাকে। সেই মেলাতে প্রেমকেও দেখা যায় আর প্রেম সেখানে মাটিতে পড়ে থাকা একটি রাবণের মুখোশ তুলে মুখে পরে নেয়। যাত্রাপালার গ্রিন রুমে রামচরণ পান্ডে আর তার দুই কনস্টেবল মেকআপ নিয়ে রেডি হচ্ছে। এবার তাদের রোল আছে। রামচরণ পান্ডে যখন রাবণের মুখোশ পরে রেডি হচ্ছে এমন সময় চুমকির বাবা পান্ডের কাছে আসে আর বলে, কতক্ষণ ধরে আমি কমপ্লেন করার চেষ্টা করছি, আপনাকে এবার এফআইআর করতে হবে। পান্ডে বলে, আপনি কাল থানায় আসুন, আমি লিখে দেবো। তখন চুমকির বাবা বলে, 4 দিন ধরে আপনি একই কথা বলছেন, আপনার নিজের মেয়ের সঙ্গে যদি এমন হতো তখন আপনি বুঝতে পারতেন। তখন পান্ডে ভীষণ রেগে যায় আর বলে, মেয়েকে জন্ম দিতে কি আমি বলেছিলাম? বলিনি তো, তুমি নিজে জন্ম দিয়েছো, এখন তাকে খুঁজে বের করার দায়িত্ব তোমারই। তখন সেই লোকটি বলে, আমি জানি বাস্তি সাহেবের ঘরে আমার মেয়ে গেছিল, তারপর থেকে ও নিখোঁজ। পান্ডে তখন বলে, তো বাস্তি সাহেবের ঘরে যাও আর তাকে জিজ্ঞেস করো, তা আমার কাছে কেন আসছো তুমি? আর যদি তোমার মুখে কোনোদিন আমার মেয়ের নাম শুনেছি তো তোমার মুখ আমি ভেঙে দেবো। পান্ডে রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই যাত্রাপালা শেষ হয়। যাত্রা শেষে মঞ্চ থেকে নেমে পান্ডে তার বউয়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আমাদের মেয়ে কই? তার বউ বলে, সে টয়লেট করতে গেছে। পান্ডে জিজ্ঞাসা করে, কার সাথে? তার বউ বলে, তার বান্ধবীদের সাথে গেছে। পান্ডে তখন বলে, এরকম একটা মেলায় তুমি কেন ওকে ছেড়ে দিলে এভাবে?
তুমি তো জানো যে এলাকা থেকে বাচ্চারা কিভাবে গায়েব হয়ে যাচ্ছে, এত দায়িত্বজ্ঞানহীন তুমি কিভাবে হতে পারো? অন্যদিকে দেখা যায় প্রেম তখন ওই পান্ডের মেয়েকে তুলে নিচ্ছে আর তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে ঘাড়ে তুলে নিয়ে হেঁটে যাচ্ছে। সেখানে তখন সেই শয়তান কম্পাউন্ডারকে দেখা যায় যে অ্যাম্বুলেন্সে অপেক্ষা করছিল। আসলে এই গাড়িতে করেই মেলা থেকে কোনো বাচ্চাকে সুযোগ বুঝে উঠিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল তাদের। এমন সময় পান্ডে প্রেমকে দেখে ফেলে আর চিৎকার করে সেদিকে ছুটে আসে। তখন প্রেম মেয়েটাকে সেখানে ফেলে পালাতে থাকে। পান্ডে আর তার বউ মেয়েকে ওঠায় আর পান্ডে অ্যাম্বুলেন্স ডেকে তার বউয়ের সাথে মেয়েকে হসপিটালে পাঠায় আর নিজে মুখোশ পরা ওই প্রেমের পিছু পিছু তাকে তাড়া করে। প্রেমও ছুটতে থাকে আর তার পিছন পেছন পান্ডেও ছুটতে থাকে। সে প্রেমকে চিনতে পারে না কারণ প্রেমের মুখে মুখোশ ছিল। বেশ কিছুক্ষণ তার পিছু পিছু ছোটে রামচরণ পান্ডে, কিন্তু শেষ পর্যন্ত প্রেম পালিয়ে যায়। পান্ডে তাকে ধরতে পারে না। পান্ডে সেখানে ক্লান্ত হয়ে বসে পড়ে আর সেখানে প্রাচীরে থাকা ওই নিখোঁজ বাচ্চাদের পোস্টারের দিকে তাকায়। প্রথমবারের জন্য সে উপলব্ধি করে যে বাচ্চা হারালে বাবা মায়ের কেমন লাগে। প্রেম পালিয়ে বাস্সি সাহেবের বাড়িতে গিয়ে ওঠে, যে বাড়িতে সে পরিচারকের কাজ করে। সেখান থেকে সে বউকে ফোন করে বলে যে আমি কিছু জিনিস পাঠাবো, ভেতরে কি আছে দেখার দরকার নেই, এটা রেখে দেবে গুছিয়ে, আমি পরে গিয়ে নিয়ে আসবো। সে কিছু সিডি একটা প্যাকেটে ভরে পার্সেল করে পাঠিয়ে দেয়। পান্ডে ওদিকে হসপিটালে তার মেয়েকে দেখতে যায় আর তার বউ তখন তাকে বলে পুলিশের নামে তুমি কলঙ্ক, তোমার নিজের মেয়েকেই উঠিয়ে নিয়ে যাচ্ছে, তুমি তাকে উদ্ধার করতে পারছো না, অন্যের মেয়েকে তুমি কি করে বাঁচাবে? পান্ডে এতে খুব লজ্জিত হয়। এখন তার নিজের মেয়ের সাথে খারাপ হতে যাচ্ছিল, তাই সে উপলব্ধি করে যে বাচ্চা হারানো বাবা মায়েদের কি অবস্থা হয়। পান্ডের বউ তাকে বলে গুড়িয়াকে যে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তুমি তাকে খুঁজে বের করবে। পান্ডে এবার মনে মনে ঠিক করে সে ওই শয়তানকে খুঁজে বের করবেই। এরপর সিন শিফট হয় আর এক ধনী পরিবারের বাচ্চাকে দেখানো হয় যে দুধ খেতে চাইছে না আর তার পরিচারিকা তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করছে আর সেই বাচ্চাটির মা ফোনে ব্যস্ত আছে। ফোন করতে করতে ওই বাচ্চার মা ওই পরিচারিকাকে বলে আরে আস্তে আস্তে খাওয়াও না, তুমি কি গাড়িতে পেট্রোল ঢালছো নাকি? বাচ্চার দুধ খাওয়া শেষ হতেই ওদিকে তাদের স্কুলের গাড়িও চলে আসে আর মাকে বাই বলে সে গাড়িতে উঠতে যাবে তার আগে একটা বাইকে দুজন এসে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। গাড়ি থেকে নেমে দুজন সিকিউরিটি গার্ড ছুটতে থাকে, কিন্তু বাইক নিয়ে তারা হাই স্পিডে বেরিয়ে যায় আর এরা সবাই হা করে চেয়ে থাকে। আর ওদিকে ওই বাইকে করে বাচ্চাটাকে নিয়ে তারা পালিয়ে যায়। সিন শিফট হয় আর এবার পুলিশ থানায় দেখা যায় পান্ডে এবার চুমকির বাবার কাছে চুমকির মিসিং এর এফআইআরটা করছে। ওদিকে ওই বাচ্চাটি ছিল অনেক বড় বিজনেসম্যানের বাচ্চা, তাই এবার এই কেসটা একটা আলাদা গুরুত্ব পায়। ডিএসপি নিজে তার টিম নিয়ে ওই বাচ্চাকে খোঁজাখুঁজি করার তোড়জোড় শুরু করে দেয়। টিভিতে তার প্রেস ব্রিফের খবর দেখানো হচ্ছে আর বাস্সি তার বাংলোয় বসে খেতে খেতে এই খবরটা দেখছে। পান্ডেকে দেখা যায় সে তদন্তের জন্য বাস্সির বাড়ি পৌঁছে গেছে আর বেল বাজাতেই দরজা খোলে প্রেম। পান্ডে বলে বাস্সি জি আছে? প্রেম হ্যাঁ বলে তাকে ভেতরে আসতে বলে। বলবীর সিং বাস্সি তাকে বলে বলুন স্যার কিভাবে আপনার সাহায্য করতে পারি? পান্ডে বলে শ্রীমান হরিসাধন ঘোষ একটি এফআইআর করেছে, তার মেয়ে চুমকি নিখোঁজ হয়ে গেছে। পান্ডে আর কিছু বলতে যাবে তার আগেই টিভির ভলিউম বাড়িয়ে দেয় বাস্সি আর ডিএসপি কে দেখিয়ে জিজ্ঞাসা করে তুমি ওকে চেনো? পান্ডে বলে হ্যাঁ স্যার, ও আমার বস। বাস্সি তখন বলে আরে ও আমার বন্ধু, ও আর হোম মিনিস্টারের ছেলে আর আমরা একসঙ্গে কলেজে পড়েছি, আমরা কলেজ জীবনে কতটা মজা করেছি তোমাকে কি আর বলবো। এইসব বলে সে আসলে তার প্রভাবটা দেখানোর চেষ্টা করছে যাতে পান্ডে ভয় পেয়ে তাকে চুমকির ব্যাপারে আর কোনো প্রশ্ন না করে, কারণ চুমকির বাবার বয়ান অনুযায়ী চুমকিকে শেষবার এই বাড়িতেই ঢুকতে দেখা গেছে। এমন সময় দেখা যায় হঠাৎ চুমকির বাবাও সেখানে পৌঁছে গেছে আর সেখানে ঢুকে বাস্সিকে দেখিয়ে বলে এই লোকটা আমার মেয়েকে ধর্ষণ করেছে আর তাকে খুন করে দিয়েছে, আমার মেয়ে আমাকে ফেরত দিন। আর রামচরণ পান্ডেকে বলে আর আমার তো মনে হয় আপনি নিজেও বিক্রি হয়ে গেছেন আর এখানে মোটা টাকার সেটিং করতে এসেছেন। বাস্সি তখন রেগে গিয়ে চিৎকার করে আর বলে আমার ঘরে এসে তুই আমাকে অপমান করছিস? আর পান্ডেকে বলে আরে ওর মেয়ে তো একটা প্রস্টিটিউট আর প্রত্যেক মাসে ওকে আমি 30,000 টাকা করে দিই আর দিন হিসাবে ওর মেয়েকে আলাদা টাকা দিই, আর ওই দিন তো আসেনি, এর বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। এসব শুনে পান্ডেও তাজ্জব হয়ে যায়, এ কেমন বাবা যে নিজের মেয়েকে টাকার জন্য ধান্দায় লাগিয়ে দিয়েছে। পান্ডে তখন হরিকে চত্থাপ্পড় মারা শুরু করে আর বলে তুই বাপ হওয়ার যোগ্যই না, তোর মেয়ে মারা গেছে না কোথায় হারিয়ে গেছে সে তো আমি খুঁজে ঠিক বের করব, কিন্তু তোকে যেন এই বাড়ির আশেপাশে আর না দেখি। হরি তখন সেখান থেকে পালিয়ে যায়। বাস্সি তখন ডিএসপি কে ফোন করে পান্ডের ব্যাপারে বলে দেয়। একটু পরেই পান্ডের কাছে ডিএসপির ফোন আসে আর বলে সে যেন বাস্সি সাহেবকে আর বিরক্ত না করে। এরপর ডিএসপি পান্ডেকে ডেকে পাঠায়। পান্ডে তার কাছে গেলে সে তাকে বলে কেন তুমি নিরীহ বাস্সি সাহেবকে বিরক্ত করছো? পান্ডে বলে স্যার চুমকিকে লাস্ট ওই বাড়িতেই দেখা গেছে, রিক্সাওয়ালা ওকে ওখানে ড্রপ করে এসেছিল। ডিএসপি রাস্তগী তখন বলে আরে ও একটা প্রস্টিটিউট, ওসব কে ওরা, তুমি ছাড়ো ওসব, আর ওই বস্তির বাচ্চারা তাদের বাবা মায়েরা তারাই ওদের বেঁচে দেয়, এটাই ওদের ধান্দা।
আরে ওরা কেউ গায়েব হয় না, এইসব কেস বেশি ঘাঁটলে তুমি ফেঁসে যাবে। আরে তুমি প্রোডাক্টিভ কেসে কাজ করো না কেন? পান্ডে বলে প্রোডাক্টিভ কেস মানে স্যার? ডিএসপি তখন বলে, আরে বিভান রিহান্তের কেস, বড় বিজনেসম্যানের ছেলে বাইকে করে দিনের বেলায় তাকে উঠিয়ে নিয়ে গেছে। পুরো দেশের নজর এখন এই কেসের দিকে। এই কেসটা সলভ করো, তোমার প্রমোশন হবে আর আমারও সুবিধা হবে। কিন্তু পান্ডে থামে না। সে চুমকির বাবার কাছ থেকে ওই রিক্সাওয়ালার খোঁজ নিয়ে তাকে উঠিয়ে থানায় নিয়ে আসে, আর তার কাছে সে চুমকির মোবাইলটা পেয়ে যায়। জিজ্ঞেস করলে তারা জানতে পারে প্রেম ওই রিক্সাওয়ালাকে ফোনটা দিয়েছিল আর বলেছিল সেটা ড্রেনে ফেলে দিতে, কিন্তু রিক্সাওয়ালা লোভে পড়ে ওই ফোনটা রেখে দিয়েছিল। এই ফোনের কল লগ চেক করে রামচরণ দেখতে পায় লাস্ট মিসড কলটি প্রেমের ছিল। এখন পান্ডের সন্দেহ গিয়ে পড়ে প্রেমের উপরে। প্রেম ওই রিক্সাওয়ালাকে বলেছিল তাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে সে যেন বলে সে চুমকিকে স্টেশনের কাছে নামিয়ে দিয়েছিল। পান্ডে এসব ঘটনা ডিএসপিকে গিয়ে বলে। সে বলে এসবের সঙ্গে বাস্সি স্যার জড়িত। ডিএসপি সব শুনে বলে, তুমি আবার বাস্সি সাহেবকে এসবের মধ্যে জড়াচ্ছ? ডিএসপি তখন এক এসআইকে ডেকে বলে, পান্ডের সাসপেনশন লেটার টাইপ করো। পান্ডে তখন ডিএসপিকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু রাস্তগী তার কোনো কথা শোনে না। বলে, তোমাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করলাম, তুমি তোমার বুদ্ধিতে শান দাও আর ভাবো যে তোমার জন্য কোনটা ভালো, সিস্টেমের বিরুদ্ধে গিয়ে কাজ করবে নাকি সিস্টেমের সঙ্গে থেকে কাজ করবে। পান্ডে কিন্তু এরপরও প্রেমের ওপর নজর রাখা শুরু করে। সে লক্ষ্য করে প্রেম গোপনে ওই কম্পাউন্ডার ছোটে লালার সঙ্গে কিছু জিনিস পাচার করে, তার মানে তাদের মধ্যে কিছু তো যোগসাজশ আছে। এরপর সিন শিফট হয় আর দেখা যায় প্রেম কন বনেগা ক্রোড়পতি দেখতে ব্যস্ত আছে। এটা তার ফেভারিট একটা শো, এটা দেখার তার নেশা আছে। এমন সময় তার মালিক বাস্সি তাকে ডাকে। প্রেম তখন বাস্সি স্যারের নির্দেশ অনুযায়ী একটা ঘরে গিয়ে ঢোকে, যে ঘরে টাকা দিয়ে দুজন রাশিয়ান মেয়েকে এনে উল্টো পাল্টা কাজ করানো হচ্ছিল, বিকৃত সমস্ত যৌনাচার করা হচ্ছিল। আর প্রেমের কাজ ছিল এসবের ভিডিও বানানো। সে ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে শুরু করে। এরকম বিকৃত বিভিন্ন কামনা চরিতার্থ করত প্রেমের মালিক বাস্সি। তারপর দেখা যায় এক রাতে পান্ডে আর কনস্টেবল পাঠক ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্ক করছে। পাঠক রামচরণকে বলে, স্যার আপনার সাসপেনশনের মেয়াদ তো শেষ হয়ে গেছে আর ওই ডিএসপির অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। পান্ডে তখন বলে, আরে না, আসলে ওর প্রমোশন হয়ে গেছে, কারণ ওই বিজনেসম্যানের ছেলের অপহরণের কেসটা ও সলভ করেছে। ওই ছেলেটাকে খুঁজে বের করেছে আর ওই ক্রিমিনালগুলোকে ধরেছে, তাই প্রমোশন হয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। পাঠক বলে, স্যার আপনিও তো ভালো কাজ করছেন, কিন্তু আপনার তো সাসপেনশন হয়ে গেল। পান্ডে বলে, না, ভালো কাজ করিনি, তবে এবার করব। তুমি তো জানো সেদিন মেলা থেকে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল। এমন সময় তারা ছাদ থেকে দেখতে পায় নিচের রাস্তার পাশে একটি হসপিটাল থেকে ওই কম্পাউন্ডার ছোটে লালা বেরোচ্ছে। পাঠক বলে, আপনার এই কম্পাউন্ডারকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ সেদিন অ্যাম্বুলেন্স নিয়ে ও মেলার কাছে দাঁড়িয়েছিল। সেদিন আপনার মেয়েকে হাসপাতালে ওর অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিল। তখন পান্ডের মাথায় স্পার্ক করে। পান্ডে বলে, হ্যাঁ, ও এক বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য ওখানে ছিল, কিন্তু আমাদের দেখে ও ভালো মানুষ সেজে সেদিন ভালো কাজ করেছিল। ওকে ধরলেই জানতে পারবো যে সেদিন ওদের প্ল্যান কি ছিল, আর আমার মেয়েকে যে উঠিয়ে নিয়ে যাচ্ছিল তাকে হয়তো ও চেনে। তখন পান্ডে আর পাঠক মিলে ওই কম্পাউন্ডারকে তার প্যাথোলজি ল্যাব থেকে কায়দা করে কিডন্যাপ করে নিয়ে চলে আসে আর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে আচ্ছা করে ধোলাই দেয়। সে তখন স্বীকার করে নেয় প্রেম তাকে মানুষের অর্গান পাচার করত, মানে কিডনি, লিভার এইসব পাচার করত, আর সেগুলো সে বিক্রি করে ওই টাকার ভাগ প্রেমকে দিত। এরপর দেখা যায় নতুন ডিএসপি জয়েন করেছে, আর যার 8 বার ট্রান্সফার হয়েছে। ইনি একটু কড়া ধাতের মানুষ আর অনেস্ট অফিসার, তাই বারবার তার পোস্টিং বদল হয়ে যায়। আর শয়তান ডিএসপি রাস্তগী জানে পান্ডে এই নতুন ডিএসপি কে এসব জানিয়ে দেবে এবং বাস্সির কেসটা, মানে ওই বাচ্চাদের হারিয়ে যাওয়ার কেসটা আবার রিওপেন হতে পারে। তাই সে বাস্সি সাহেবকে ফোন করে সব জানিয়ে দেয়। আর সে এর আগেই পাঠককে প্রমোশনের টোপ দিয়ে তার কাছে পান্ডের সব অ্যাক্টিভিটি জেনে নিয়েছে। ওই কম্পাউন্ডারকে পান্ডে আর পাঠক মিলে একটা গোপন পরিত্যক্ত বিল্ডিং এর মধ্যে আটকে রেখেছিল। পান্ডে পাঠককে তার পাহারার দায়িত্ব দিয়েছিল, কিন্তু পাঠক প্রমোশনের লোভে এইসব কিছুই রাস্তগী স্যারকে জানিয়ে দিয়েছিল, আর রাস্তগী এসব কিছু বাস্সিকে জানিয়ে দিয়েছে। বলবীর সিং বাস্সি তখন তার পরিচিত কিছু ভাড়াটে গুন্ডাদের ফোন করে, যারা তখন অন্য একটি ডেড বডিকে একটি নির্মীয়মান বিল্ডিং এর নিচে পোড়ানোর ব্যবস্থা করছিল। এরা টাকার বিনিময়ে যে কাউকে খুন করা বা যে কারোর বডি হাফিস করার মতো কাজ করে থাকে। এরা তখন বাস্সির কাছে টাকা নিয়ে সেই বিল্ডিং এ পৌঁছে যায় যেখানে ওই কম্পাউন্ডারকে আটকে রাখা হয়েছিল, আর তাকে জোরে একটা আঘাত করে অজ্ঞান করে দেয় আর বডিটা নিয়ে সেখান থেকে চলে যায়।
ওদিকে গাড়িতে নতুন ডিএসপির সঙ্গে এই বাচ্চাদের মিসিং কেসটার ব্যাপারে কথা বলতে বলতে এবং একই সঙ্গে চুমকির মিসিং কেসের সব ডিটেলস পান্ডে ওই ডিএসপি কে দিচ্ছিল। আর তাকে নিয়ে পান্ডে সেই জায়গায় আসে যেখানে তারা ওই কম্পাউন্ডারকে আটকে রেখেছিল, কিন্তু সেখানে গিয়ে সে দেখে সেই কম্পাউন্ডার নেই। আর পাঠককে দেখে জিজ্ঞাসা করে কোথায় গেল, তখন পাঠক বলে আমি খেতে গিয়েছিলাম, তারপরে আর খুঁজে পাচ্ছি না। পান্ডে তখন তাকে মারতে শুরু করে আর বলে কিছুক্ষণ না খেলে মরে যেতি না, এত বড় দায়িত্ব জ্ঞানহীন কাজ করলি কি করে তুই। আসলে পান্ডে জানে না যে সে আগেই টাকা খেয়ে আর প্রমোশনের লোভে ওই কোরাপ্ট ডিএসপি রাস্তগীকে সব জানিয়ে দিয়েছিল। পান্ডে পাঠককে আচ্ছা করে পেটাতে থাকে, পাঠক তাকে বারবার সরি বলতে থাকে। নতুন ডিএসপি পান্ডেকে বলে ওকে ছেড়ে দাও আর অর্ডার দেয় বাসির ওই কর্মচারী প্রেমকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য। এর পরের দৃশ্যে দেখা যায় পান্ডের থানায় প্রেমকে তুলে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু প্রেমের যেন এসবে কিচ্ছু যায় আসে না। সে নির্বিকারভাবে বলতে থাকে স্যার আপনাদের হাতে 40 মিনিট আছে, যা জিজ্ঞাসা করার তাড়াতাড়ি করুন, আমাকে কেবিসি দেখতে হবে, কন বনেগা ক্রোরপতি। এবারের কন্টেস্ট্যান্ট 50 লাখ জিতে আছে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই ও 1 কোটি জিতবে। আসলে এই শোটি দেখার তার খুব নেশা ছিল। পান্ডে তখন তাকে চুমকির ব্যাপারে জিজ্ঞাসা করে। প্রেম বলে আরে ও তো বেঁচে নেই। পান্ডে বলে বেঁচে নেই মানে? প্রেম বলে আরে আমি নিজের হাতে ওকে মেরে দিয়েছি। পান্ডে তখন কারণ জিজ্ঞাসা করে আর প্রেম বলতে থাকে সেদিন আমার ফুর্তি করার মন হয়েছিল, তাই ওকে আমি কল করে ডেকে নিয়েছিলাম ক্লায়েন্ট সেজে। ও আমাকে এর আগে চোখে চোখে ইশারা দিত। সেদিন আমার বাস্তি স্যার ঘরে ছিল না, আমার নিজেরই ফুর্তি করার ইচ্ছে হয়েছিল, তাই ওকে ডেকেছিলাম। আমি ওকে ভালোবাসতাম আর সেই কথাটাই ওকে জানিয়েছিলাম, আর ওর সাথে আমি ইন্টিমেট হতে চেয়েছিলাম, কিন্তু ও রাজি হলো না। ওকে আমি টাকাও দিয়েছিলাম, কিন্তু ও আমাকে বলেছিল তোর মতো ভিখারির আমাকে টাচ করার যোগ্যতা নাই, তুই নিজের পেছনে নিজেই কাজ কর। আর এটা শুনে আমার তো মেজাজ চড়ে গেল। আরে আমার মামা যে আমার পেছনে এরকম করেছিল তাকে তো আমি নিজের হাতে কেটে দিয়েছিলাম, তারপর টুকরো টুকরো করে তার সব অঙ্গ আমি বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি, আর তার লিভারটা কেটে আমি নিজে রান্না করে খেয়ে নিয়েছি। চুমকির দিমাগ দেখে আমার এমন রাগ উঠে গেল, আমি ওরই ওড়না দিয়ে ওর গলায় পেঁচিয়ে ধরে রেখেছিলাম, এই ঠিক এমনি করে, যতক্ষণ না ওর শ্বাস বন্ধ হয়। ধরে রেখেছিলাম, অনেকক্ষণ ধরে রেখেছিলাম, প্রায় 5-7 মিনিট। তারপরে দেখলাম ও লাফালাফি করে নিস্তেজ হয়ে গেল, মরে গেল। আর তারপর আমি ওর সঙ্গে ইন্টিমেট হলাম, আমার শখ আমি পূরণ করে নিলাম। নে আমার সঙ্গে ইন্টিমেট হবি না? নে এবার ইন্টিমেট হলাম। তারপর বডিটা টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছি। কিছু জিনিস সেপটিক ট্যাঙ্কে ফেলেছি, পোকামাকড়ে সেগুলোকে খেয়ে নেবে, আর কিছুটা ড্রেনে, আর কিছু হাড়গোড়, আর বাকি জিনিস মাটির নিচে পুঁতে দিয়েছি। আরে আমি তো জানি এইগুলো এভাবে করলে বডির কোনো ট্রেস পাওয়া যায় না, আর এরকম তো আমি অনেক করেছি। কত বাচ্চাকে মেরে দিয়েছি, কেটে তাদের মাংস খেয়েছি, আর বাকি বডি পার্টস এখানে ওখানে ফেলে দিয়েছি। কিছু অর্গান, লিভার, কিডনি, হার্ট এসব বেঁচে দিয়েছি। আসলে স্যার আমার মানুষের মাংস খাওয়ার নেশা লেগে গেছিল। প্রথম আমি আমার মামাকে মেরে তার লিভার খেয়েছিলাম, তারপর আমার যেন মানুষের মাংস খাওয়ার একটা নেশা হয়ে যায়। 2 বছর ধরে স্যার, 2 বছর আমি কোনো মানুষ পাইনি। তারপর একজনকে কেটে খেয়ে নিলাম, তারপর আর একজনকে। আমার নেশা কিন্তু বাড়তেই থাকলো, তারপর আর একজনকে। এভাবে আমি আমার শিকার করতাম। পান্ডে তখন প্রশ্ন করে ওই বস্তিতে যেসব বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিল সেগুলো তাহলে সব তোরই কাজ? প্রেম তখন বলে না স্যার, সবগুলো না, তবে 24 জন হবে। আর ওই বাচ্চারা হারিয়ে গেলে কার কি যায় আসে বলুন তো? কারোর কিচ্ছু ফারাক পড়ে না। আরে ওই যে বিজনেসম্যানের বাচ্চাটা সেদিন কিডন্যাপ হলো, তারপরে পুলিশ ঠিক উদ্ধার করে নিয়ে এলো। ওইসব টাইপের বাচ্চাদের আমরা হাত লাগাই না, তাদের আমরা ওঠাই না। সেদিন আপনার মেয়েকে না চিনতে পেরে উঠিয়ে দিয়েছিলাম, ভুল হয়ে গেছে স্যার। আপনার মেয়ে জানলে আমি কোনোদিনই ওঠাতাম না। আসলে আমরা এই পোকামাকড়ের মতো বস্তিতে থাকা ওই বাচ্চাদের উপর টার্গেট করি, এতে কিছু ফারাক পড়ে না। আরে ওরা তো জন্মাই গায়েব হওয়ার জন্য। আরে ওইসব বাচ্চারা বড় হয়ে কি হবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার হবে না? কোনোদিন না। কোথায় কোন লেবারের কাজ করবে আর স্বপ্ন দেখবে, তারপর কোন ব্রিজের নিচে বা বিল্ডিং এর নিচে মরে পড়ে থাকবে। তার থেকে ভালো যে ওরা আমার কিছু কাজে লেগে গেল। এইসবে কারোর কিচ্ছু ফারাক পড়ে না স্যার। তারপর ঘড়ি দেখে বলে স্যার আর 10 মিনিট আছে, আমাকে ছেড়ে দিন স্যার, কন বনেগা ক্রোরপতি দেখার সময় হয়ে এলো। আরে আমাকে দেখতেই হবে, দেখতেই হবে, 50 লাখ দিতে আছে, আর একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই 1 কোটি। এই এপিসোডটা আমাকে দেখতেই হবে, আমাকে ছেড়ে দিন স্যার, আমি কালকে আবার চলে আসবো, আমাকে ছেড়ে দিন, নইলে কিন্তু আমি আমার পাপাজিকে ফোন করে সব বলে দেবো। পাপাজি মানে হলো তার মালিক বলবীর সিং বাসি। সে পান্ডেকে বলে আরে স্যার আপনারা তো ওই ধরনের লোকদেরই ভয় করেন, ওদের তো মেনে চলেন আপনারা। সেদিন পাপাজির সামনে আপনার তো অবস্থা খারাপ হয়ে গেছিল, প্যান্টে প্রায় হেগে মুতে ফেলেছিলেন। আমাকে যেতে হবে স্যার, তাড়াতাড়ি, যা প্রশ্ন করা তাড়াতাড়ি করুন। এরপর দেখা যায় তাকে লকআপে আটকে দেওয়া হয়। সে তখনও চিৎকার করতে থাকে আর বলতে থাকে আরে আমার শো মিস হয়ে যাচ্ছে। এরপর পান্ডে টিভির ভলিউমটা একটু বাড়িয়ে দেয় আর লকআপে বসেই প্রেমকে ওই প্রোগ্রামটা শুনতে দেখা যায়।
যায়। আর ওই প্রোগ্রামের ওই কন্টেস্ট্যান্টকে 1 কোটি টাকার পুরস্কার জিততে দেখে সে খুশিতে লাফাতে শুরু করে। তার ভাবভঙ্গি দেখে তার মধ্যে মনুষ্যত্ব বলে কিছু আছে বলে মনে হয় না। পরের দিন তাকে বাস্সি স্যারের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর সে নিজেই দেখিয়ে দেয় কোথায় সে চুমকির হাড়, মুন্ডু আর ব্যাগটা পুঁতে রেখেছিল। সে নিজেই মাটি থেকে টেনে টেনে সেগুলো বের করে দেয়, আর চুমকির ব্যাগটা দেখে তার বাবা মা চিনতে পারে আর হাহাকার করে কাঁদতে থাকে। বাস্সি স্যারের বাড়ির ওই এলাকায় মাটি খুঁড়ে ছোট ছোট বাচ্চাদের হাড়, মাথার খুলি এসব পাওয়া যায়। আর তাদের বাড়ির পাশের ড্রেন থেকে আবর্জনা উঠিয়ে দেখা যায় সেখানে বাচ্চাদের শরীরের বিভিন্ন অঙ্গ টুকরো টুকরো হয়ে প্যাকেটে ভরে ফেলে দেওয়া হয়েছে। এই খবরে সারা দেশের মিডিয়া তোলপাড় হয়ে যায়। ব্রেকিং নিউজে এসব খবর দেখানো হতে থাকে। বিভিন্ন এভিডেন্সের ভিত্তিতে এরপর দেখা যায় বাস্সিকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন সেই পুরনো শয়তান ডিএসপি রাস্তগি প্রমোশন পেয়ে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের হেড হয়ে গেছে, আর হোম মিনিস্টারের নির্দেশে সে এখন এই কেসটা হ্যান্ডেল করবে। তাই পরের সিনে দেখা যায় বাস্সিকে ইন্টারোগেট করতে আসছে ওই ডিএসপি, আর এমন ভাব করে যেন সে বাস্সিকে চেনেই না। সে বলে, আমি জওহর রাস্তগি, আইবিআই চিফ। তাকে দেখে বাঁকা হাসি হাসে ওই শয়তান বলবীর সিং বাস্সি। তারপর আর কি, রাস্তগি নতুন করে চার্জশিট ফাইল করে, আর পুরো দোষ প্রেমের ওপর চাপিয়ে দেওয়া হয়। আর বলা হয় বিজনেস ট্রিপের জন্য বাস্সি বাইরে থাকতো, তখন ওই বাসায় প্রেম কি করত সেটা তার জানার কথা নয়। প্রমাণের অভাবে আর রাস্তগির কলকাঠির জন্য বাস্সিকে ছেড়ে দেওয়া হয়। টিভিতে এসব খবর দেখে পান্ডে ভীষণ হতাশ হয়ে যায়। এই শয়তানটার কোনো রকম সাজা হলো না। সে তখন ডিএসপিকে ফোন করে প্রেমের সঙ্গে একবার দেখা করার পারমিশন চায়। পারমিশন পেয়ে থানায় গিয়ে সে আবার প্রেমকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, আর বলে, আরে তোর মালিক তো সব দোষ তোর উপর চাপিয়ে দিয়েছে, সবাই তোকে থুথু করছে। তুই ঠিক করে বল বাস্সির হাত এতে কতটা আছে? আর অর্গান বিক্রি করে তুই যত টাকা কামিয়েছিস না, যার কাছে জমা রেখেছিলি ওই কম্পাউন্ডার ছোটে লালা, তাকেও তো ওরা উঠিয়ে নিয়ে গেছে, হয়তো এতক্ষণে মেরেও দিয়েছে। তোর ঘরে কোনো টাকা পৌঁছাবে না। এসব শুনে প্রেম এবার খেপে যায় আর তার বাড়ির ঠিকানা বলে, আর বলে তার বাড়িতে গেলে আলমারিতে রাখা একটি সিডিতে পান্ডে সব প্রমাণ পেয়ে যাবে। মানে প্রেমের রেকর্ড করা সমস্ত ভিডিওর সিডি সে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে পার্সেল করে। পান্ডে তখন বাস ধরতে যায়, আর তাকে ছাড়তে যায় ওই কনস্টেবল পাঠক। পান্ডে জানে না যে পাঠক ওই শয়তান অফিসার রাস্তগির সঙ্গে সব সেটিং করে নিয়েছে। এটা যে পান্ডের কত বড় ভুল সেটা একটু পরেই বোঝা যাবে। এরপর দেখা যায় পান্ডে প্রেমের গ্রামের আসল বাড়িতে পৌঁছে গেছে। হতদরিদ্র পরিবার। পান্ডে প্রেমের বউকে গিয়ে আলমারিতে রাখা ওই সিডিটার কথা বলে। প্রেমের বউ আলমারি থেকে সিডিটা তাকে এনে দেয়, আর বলে, এতে কি আছে স্যার? আর বলে, টিভিতে যা দেখাচ্ছে এসব কি সত্যি? প্রেম কি এসব করেছে? এইসব কি কোনো মানুষই করতে পারে? পান্ডে তখন বলে, একটু চা পেতে পারি? প্রেমের বউ তখন চা বানাতে ভেতরে চলে যায়, আর এই অবকাশে সাথে করে নিয়ে যাওয়া ল্যাপটপে পান্ডে ওই সিডি চালিয়ে দেখতে থাকে, আর অবাক হয়ে দেখে কিভাবে বাচ্চা ছেলে মেয়েদের ওপর বাসি অত্যাচার করত, যৌন নির্যাতন করত, আর মাঝে মাঝে ভাড়ার মেয়েদের এনে তাদের সঙ্গেও বিকৃত যৌনাচার করা হতো। এসব কিছুই বাস্সি প্রেমকে দিয়ে রেকর্ড করাতো, আর পরে এইসব দেখে বিকৃত আনন্দ উপভোগ করত। সিডিতে এসব দেখে পান্ডে ভীষণ আপসেট হয়ে পড়ে। এইসব প্রমাণ বাসিকে সাজা দেওয়ার জন্য যথেষ্ট। এরপর সে সিডিটা নিয়ে ওই গ্রাম থেকে বেরিয়ে পিচ রাস্তার ধারে বাসের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করেও ও কোনো বাস পায় না। কিছুক্ষণ পরে একটা কালো গাড়িকে সেদিকে আসতে দেখে। সে তখন তাদের কাছে লিফট চায়, আর তারা রাজি হয়ে যায়। পান্ডে তখন গাড়িতে উঠে পড়ে। তারা তাকে সামনের সিটটা ছেড়ে দেয়, কিন্তু এই গাড়িটা ছিল বাস সিট ঠিক করা ওই ভাড়াটে গুন্ডাদের, যারা এর আগে ওই কম্পাউন্ডার ছোটে লালাকে উঠিয়েছিল। আসলে পান্ডের প্রেমের এই গ্রামের বাড়িতে আসার খবরটা ওই শয়তান কনস্টেবল পাঠক ফোন করে রাস্তগিকে জানিয়ে দিয়েছিল, আর তার কাছ থেকে জেনে বাস্সি তার ভাড়াটে গুন্ডা পাঠিয়ে দিয়েছে পান্ডেকে মারার জন্য। পান্ডে গাড়িতে উঠে বসার কিছুক্ষণের মধ্যেই ওই গুন্ডারা পান্ডেকে মেরে ফেলে, আর ওই সিডি ল্যাপটপ সব নষ্ট করে দেয়। আর এর সঙ্গেই বলবীর সিং বাস্সির সাজা পাওয়ার শেষ সম্ভাবনাটাও নষ্ট হয়ে গেল। এভাবেই করাপ্ট সিস্টেমের মধ্যে চরম অপরাধ করেও অপরাধীরা বিলাস ব্যসনে মজে জীবন যাপন করতে থাকে। পরের সিনে দেখা যায় থানায় এখন পান্ডেরও মিসিং পোস্টার আটকানো হয়েছে। যে মিসিং পোস্টারকে পান্ডে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করত, আজ সেখানেই তারও জায়গা হলো। এখানেই নিউটনের থার্ড ল যেন আবার খেটে গেল।
ফর এভরি অ্যাকশন ইন নেচার দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। পাঠক এখন নতুন এসআই হয়েছে, রাস্তগীর দয়ায় তার প্রমোশন হয়ে গেছে, আর সে তারই এক সময়ের কলিগ, তার বন্ধু সেই কনস্টেবলের সঙ্গে দুর্ব্যবহার করে, মেজাজ নিয়ে বলে ভালোভাবে রুম যেন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। পরের সিনে এই কনস্টেবলকে তার বাড়িতে বসে খবরের কাগজ পড়তে দেখা যায়, আর তখন তার দরজায় কুরিয়ার থেকে একটা পার্সেল আসে। সেটা উঠিয়ে খুলতেই সে ওই সিডিটা পায়। আসলে এই সিডিটাতেই বলবীর সিং বাসচির সমস্ত দুষ্কর্মের ভিডিও আছে। পান্ডে আসলে জানতো তার জীবনের ঝুঁকি আছে, তাই সে বড় রাস্তায় যাওয়ার আগেই ওই গ্রামের পোস্ট অফিস থেকে এটা পার্সেল করে দিয়েছিল এই কনস্টেবলের ঠিকানায়। যা পান্ডের পক্ষে সম্ভব হয়নি, সেটা এই কনস্টেবলের পক্ষে কি সম্ভব হবে? ঘুণে ধরা সিস্টেমের এগেনস্টে গিয়ে জঘন্য অপরাধীকে সে কি সাজা দিতে পারবে? এই প্রশ্নটা রেখেই মুভির কাহিনীটা এখানে শেষ হয়। এবার আসি যে সত্য ঘটনা থেকে এই মুভির কাহিনীটা নেওয়া হয়েছে, সেই সত্য ঘটনার খবরে। 2006 সালে নয়ডাতে, যেটা নিঠারি গ্রামের কাছে ছিল, সেখানে বাচ্চারা গায়েব হয়ে যাচ্ছিল। পরে তদন্ত করে ওই বাচ্চাদের সাথে বিকৃত যৌন অত্যাচার, এমনকি কেটে তাদের মাংস খাওয়ার তথ্য সামনে আসে, আর বিজনেসম্যান মনিন্দর সিং পান্দার আর তার পরিচারক সুরিন্দর কোলিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক বিচারে তাদের মৃত্যুদণ্ডের সাজাও দেওয়া হয়েছিল, কিন্তু টাকার জোর থাকলে যা হয় আর কি। টাকার জোরে আর প্রভাবশালী লোকেদের কলকাঠির সুবাদে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে এলাহাবাদ হাইকোর্ট 2023-এ তাদের মুক্তি দিয়ে দেয়। এভাবেই ঘুণে ধরা সমাজে অপরাধীরা সিস্টেমকে বুড়ো আঙুল দেখিয়ে বহাল তবিয়তে আরাম আয়েসের জীবন কাটাতে থাকে আর পরবর্তী অপরাধের জন্য প্রস্তুত হয়। তো প্রিয় বন্ধুরা, মুভির কাহিনীটা যদি ভালো লেগে থাকে তবে ভিডিওতে লাইক দিয়ে আর বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। খুব ভালো থেকো।